গত ক্লাসে আমরা এই দুর্যোগ বিপর্যয় অধ্যায়ে ঘূর্ণিঝড় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে তুষার ঝড় থেকে। তুষার ঝড় বলতে আমরা বুঝি সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে যখন প্রচণ্ড গতিসম্পন্ন একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, সেই সঙ্গে যখন সূক্ষ্ম সূক্ষ্ম তুষার কণা সেই বাতাসের সাথে একই সাথে প্রবাহিত হয়, তাকে এক কথায় তুষার ঝড় বলা হয়। যে ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 56 কিলোমিটার, অনেক সময় সেটা 72 কিলোমিটারের কাছাকাছি হয়ে থাকে এবং সেটা 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। মানে কন্টিনিউয়াসলি এরকম 2.5-3 ঘন্টা এই তুষার ঝড় চলতে থাকে। এরকম কোথায় কোথায় দেখা যায়, যেমন একটু আগেই বললাম যে মেরু অঞ্চলে মানে উচ্চ অক্ষাংশে অবস্থিত রাশিয়া, কানাডা, আলাস্কা প্রভৃতি। ভারতে দেখো, ভারতেরটা বেশি করে মনে রাখার চেষ্টা করবে। সিকিম, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, যেহেতু এই অঞ্চলগুলো উত্তরের পার্বত্য অঞ্চল এর মধ্যে অবস্থিত, সুতরাং এই অঞ্চলগুলোতে তুষার ঝড় দেখা যায়। এখানে কারণ দেওয়া আছে, শীতকালে হিমশীতল অঞ্চলে উচ্চচাপ কেন্দ্র তথা প্রবল প্রতিভ ঘূর্ণবাতের, যেখানে -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, সেই রকম অঞ্চল থেকে বাতাস চারিদিকে বিক্ষিপ্ত হয়। আমরা একটা জিনিস দেখছি যে এখানে প্রতিভ ঘূর্ণবাত অঞ্চল থেকে বাতাসটা চারিদিকে বিক্ষিপ্ত হওয়ার ফলে এরকম তুষার ঝড়ের উৎপত্তি হচ্ছে। সাধারণ ঝড়ের থেকে একটু ডিফারেন্স হচ্ছে। সাধারণ ঝড়ের ক্ষেত্রে সেখানে ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে আসে, এখানে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাসটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তার ফলেই এই তুষার ঝড়ের সৃষ্টি হচ্ছে। একটু ডিফারেন্সটা হচ্ছে এটাই। প্রভাব কি না, এই রকম অঞ্চলে প্রবল শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়, যার ফলে সেইখানকার যে জনজাতি, সেখানকার যারা বসবাসকারী মানুষ রয়েছে, যাদের বসতির সংখ্যা খুব কম হলেও সেই মানুষদের উপরে একটা ক্ষতিকর প্রভাব পড়ে এবং দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায়। দৃশ্যমানতা মানে হচ্ছে আমরা যখন সামনাসামনি খালি চোখে স্পষ্টত যতদূর পর্যন্ত দেখতে পাই সেটাকে অনুভূমিক দৃশ্যমানতা বলা হয়। দেখবে শীতকালে যখন খুব কুয়াশা হয় তখন এই দৃশ্যমানতার মানটা খুব কমে যায়। তাহলে যখন তুষার ঝড় হয় বা ধূলি ঝড় হয় তখন অটোমেটিক্যালি বাতাসের মধ্যে দৃশ্যমানতার মান কমে যায়। এর ফলে বিমান এবং রাস্তায় যান চলাচল প্রভৃতি প্রায় স্তব্ধ হয়ে যায়। এরপরে আমরা চলে আসছি ভূতাত্ত্বিক বিপর্যয়, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন, যেখানে রিলেটেড যে বিপর্যয়ের সাথে, তার মধ্যে প্রথমেই আসছে ভূমিকম্পের প্রসঙ্গ। তোমরা জানো ভূমিকম্প কাকে বলে। আর যখন পৃথিবীর অভ্যন্তরে সাধারণত মোটামুটি 16 থেকে 20 কিলোমিটার গভীরতার মধ্যে বেশি ভূমিকম্পগুলো ঘটে থাকে, কোনো কারণ মানে তার প্রধান কারণ হিসেবে তোমরা পাত সংস্থান তত্ত্বে পড়েছো, যখন মৃদু অথবা প্রবল কম্পনের সৃষ্টি হয়, সেই যে কম্পন সেটাকে বলা হয় ভূমিকম্প। এই ভূমিকম্পের যে তীব্রতা সেটাকে মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। ভূমিকম্প মাপার যে যন্ত্র সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র এবং তার যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটাকে মেজার করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। এই রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7-এর বেশি হলে সেটাকে বিপর্যয় বলে ধরা হয়, কারণ 7-এর বেশি ভূমিকম্পের তীব্রতার মাত্রা পৌঁছে গেলে সেই অঞ্চলে একটা বিপুল ক্ষয়ক্ষতি অবস্থায় নিয়ে যায়। এই কারণে সেটাকে বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। তবে যদি তার থেকেও কিছুটা কম ভূমিকম্পের তীব্রতার মাত্রাতেও যদি ক্ষতিকর অবস্থাটা এমন একটা অবস্থায় চলে যায়, তখন সেটাকে সময় অনুসারে বিপর্যয়ে নামাঙ্কিত করা যেতে পারে বা করা হয়ে থাকে। প্রভাবিত অঞ্চল অর্থাৎ পৃথিবীর মধ্যে যে সমস্ত জায়গাগুলো ভূমিকম্প প্রবণ জায়গা, তাদের মধ্যে অন্যতম হলো জাপান, এছাড়াও রয়েছে চীন। আমাদের ভারতবর্ষের মধ্যে উত্তরের যে পার্বত্য অঞ্চল সেটা হচ্ছে তার মধ্যে অন্তর্গত জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম। এছাড়াও উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে ভূমিকম্প প্রায়শই দেখা যায়। মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনেক সময় বছরে কয়েকবার বা কয়েক বছর অন্তর অন্তর ভূমিকম্প আমাদের উত্তর ভারতে ঘটে থাকে। ভূমিকম্পের কারণ হিসেবে প্রাকৃতিক কারণ প্রথমত হচ্ছে অভিসারী পাত সীমান্ত, যখন দুটো পাত পরস্পরের কাছাকাছি চলে আসে। তোমরা পড়েছো পাত সংস্থান তত্ত্ব প্রসঙ্গে।
তখন সেখানে কি হয়, অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করতে থাকে। তার ফলে সেই যে পাত সীমান্তবর্তী অঞ্চল সেখানে ভূমির একটা কম্পন মাত্রা অনুভূত হয়, যাকে বলা হয় অভিসারী পাত সীমান্তে উদ্ভূত ভূমিকম্প। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্থিতিস্থাপক প্রতিক্ষেপ। এটি একটি বিষয় যেটা ইংরেজিতে বলা হয় ইলাস্টিক রিবাউন্ড থিওরি। যেমন ধরো একটা রাবার বল, যদি সেটাকে চেপে ধরো তাহলে সেটা কুঞ্চিত হবে, আবার ছেড়ে দিলে সেটা আগের অবস্থায় চলে আসবে। ঠিক তেমনি বিজ্ঞানী রিড এই তত্ত্বটির কথা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যখন পৃথিবী আদি অবস্থায় ছিল তখন সেটা অনেকটা তরলীকৃত অবস্থায় ছিল। যখন সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, সংকুচিত হয়েছে, তার ফলে কী হয়েছে না, ভূপৃষ্ঠের উপরিতলের অংশ কিছুটা সংকুচিত হয়েছে এবং আস্তে আস্তে যখন আবার সে স্বাভাবিক অবস্থায় আসছে তখন কিছু কিছু জায়গাতে প্রসারণের ফলে ভূমিকম্পের কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এটাকে ইলাস্টিক রিবাউন্ড থিওরি বা স্থিতিস্থাপক প্রতিক্ষেপ বলা হয়। এখানে যে বিষয়টি তোমাদের বলা আছে দেখো, শিলায় টান পড়লে রাবারের মতো তা প্রসারিত হয়ে সহ্য সীমা অতিক্রম করলে শিলা ভেঙে চ্যুতির সৃষ্টি করে এবং ভগ্ন শিলা দ্রুত নিজ স্থানে ফিরে আসার চেষ্টা করে, মানে সেটা আবার রিঅ্যাডজাস্টমেন্টের চেষ্টা করে। তার ফলে সেটা মানে স্টেবল জায়গায় আসার চেষ্টা করার কারণেই সেখানে পুনরায় কম্পনটা অনুভূত হয়। যেমন আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় যখন ভূমিকম্প হয়, দেখবে তোমরা একটা কথা শুনে থাকবে, আফটার শক, মানে ভূমিকম্পের পরবর্তী আবার একটা কম্পন অনুভূত হয়। মানে ভূমিকম্পের ফলে সেই অঞ্চলের ভূতাত্ত্বিক যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আবার রিঅ্যাডজাস্টমেন্ট হয়, মানে সেই কন্ডিশনটা রিঅ্যাডজাস্টমেন্ট হওয়ার ফলে মানে শিলাখণ্ডগুলো আবার নড়ে চড়ে নিজেদের জায়গা আসার চেষ্টা করে, তার ফলে আবার একটা কম্পন অনুভূত হয় পরবর্তী সময়ে, সেটাকে বলে আফটার শক। এটা অনেকটা সেই বিষয়ের সাথে রিলেটেড। আরেকটি কারণ হচ্ছে অগ্নুৎপাত। অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হয়ে থাকে যখন গলিত উত্তপ্ত ম্যাগমা প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের কোনো স্থান দিয়ে নির্গত হয়। বিশেষ করে তোমরা জেনেছো যেটাকে কেন্দ্রীয় অগ্নুদ্গম বলা হয়। তার ফলে কী হয় না, সেই প্রচণ্ড গতিতে যখন ম্যাগমা লাভারূপে বাইরে বেরিয়ে আসে তখন সেখানে ভূমিকম্প, অগ্নুৎপাতের পাশাপাশি ভূমিকম্প হয়ে থাকে। মানবীয় কারণে কিছু ভূমিকম্প হয়, যেমন খনিজ সম্পদ যেখান থেকে উত্তোলন করা হয় অর্থাৎ খনি অঞ্চল, সেখানেও আমরা দেখেছি যে এরকম ভূমিকম্প দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে যে সমস্ত জায়গায় কৃত্রিমভাবে জলাধার তৈরি করা হয়েছে, সেখানে জলের চাপে যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেই বাঁধের উপরে ক্রমাগত জলের চাপে সেই বাঁধের উপরে একটা জলের প্রেশার তৈরি হয় এবং একটা সময় সেই বাঁধ ভেঙে গেছে। এরকম ঘটনাও ঘটেছে মহারাষ্ট্রের কয়নাতে। এরকম কারণে ভূমিকম্পের একটা উদাহরণ রয়েছে। ভূ অভ্যন্তরীণ যে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, অনেক সময় মাটির নিচে পারমাণবিক যে সমস্ত বোমাগুলো আবিষ্কার হয়, অনেক সময় কি হয় না, তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার ফলে কি হয় না, একটা বিস্তৃত অঞ্চলে কম্পন অনুভূত হয়ে থাকে। এছাড়াও দেখো, সুড়ঙ্গ নির্মাণ করা বা পাহাড়ি পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করবার জন্য ডিনামাইট বিস্ফোরণ করা হয়। সেই ডিনামাইট বিস্ফোরণের ফলে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে দেখো, হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কেন? খুব সহজ বিষয়, যেহেতু হিমালয় পার্বত্য অঞ্চল একটি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, সেখানে ইউরেশীয় পাত এবং ভারতীয় পাত পরস্পরের কাছাকাছি এসে মিলিত হয়েছে এবং এখনও যেহেতু সেই সমস্ত পাতের অভিসরণ অঞ্চলে সরণ ঘটে, মানে অপেক্ষাকৃত ভারী ভারতীয় পাত ইউরেশীয় পাতের নিচে তাদের যে সরণ বা সঞ্চালন ঘটে, যখনই সেটা একটা অবস্থায় পৌঁছায় তখনই সেখানে ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। আমরা কয়েক মাস আগে কাঠমান্ডুতে যে ভূমিকম্প হতে দেখেছি তার কারণ হিসেবে এই পাত সরণের একটি বিষয়কে তুলে ধরা হয়েছিল। এখানে তোমাদের যে ভূমিকম্পের ফলে কিভাবে সুনামির সৃষ্টি হয়
সেটা এখানে বলা আছে এই দুটো পয়েন্টের মধ্যে, যে প্রথমে যেখানে পাতের সংঘর্ষ হয় অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র, সেখান থেকে কম্পনটা উপকেন্দ্রে আসে, এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে উপকেন্দ্র থেকে যখন সেটা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে সেই তরঙ্গ সমুদ্রের জলের যে ওয়েভ, যে তরঙ্গ, সেটাকে অনেক বেশি প্রভাবিত করে এবং উপকূল ভাগে একটা ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। প্রশান্ত মহাসাগরকে সুনামির আঁতুর ঘর বলা হয়, যেহেতু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মুখী অঞ্চলে মাঝে মধ্যেই ভূমিকম্প হয় এবং সেখানে সমুদ্রের অভ্যন্তরে অগ্নুৎপাতও ঘটে, সেই কারণে সুনামি সেখানে একটি প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। স্বাভাবিক মানে খুব মৃদু মাত্রায় হলেও মাঝে মধ্যেই সেখানে সুনামি দেখা যায়। এফেক্টটা কি না, উপকূল অঞ্চলে ব্যাপক জীবনহানি ঘটায়, সম্পত্তিকে নষ্ট করে দেয়, লবণাক্ত জলাভূমি সৃষ্টি করে, শস্য উৎপাদনে বিঘ্ন ঘটায়, বাস্তুতান্ত্রিক পরিবেশকে অনেক বেশি বিপন্ন করে তোলে। এরপরে আমরা চলে আসছি অগ্নুৎপাত প্রসঙ্গে। তোমরা অলরেডি অগ্নুৎপাত প্রসঙ্গে পড়েছো তোমাদের 4th চ্যাপ্টারে, সেখানে যখন ভূমিরূপ প্রসঙ্গে পড়েছো সঞ্চয়জাত পর্বত, অগ্নুৎপাত কিভাবে হয় সেই প্রসঙ্গে তোমাদের ধারণা আছে। শুধু এইটুকু জানো যে ভারতের আন্দামান নিকোবরে ব্যারেন নারকন্ডামে অগ্নুৎপাত হলেও তা কিন্তু বিপর্যয় সৃষ্টি করে না, যেহেতু সেটা জনপদ থেকে অনেকটা দূরে অবস্থিত। ব্যারেন এবং নারকন্ডাম আগ্নেয়গিরির যে অবস্থান, সেই কারণে সেটা বিপর্যয় সৃষ্টি করতে পারে না, এটা বিপর্যয় কথাটি বলবে। এখানে দেখো কারণ হিসেবে প্লিউম সৃষ্টি, অলরেডি তোমরা জানো এটা, যে তেজস্ক্রিয় পদার্থ সমৃদ্ধ যে হটস্পটগুলো সেখান থেকে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ হয়, প্লিউম সৃষ্টি করে, সেখান থেকেও কিন্তু অগ্নুৎপাত ঘটে থাকে। এছাড়াও অন্যান্য কারণ হিসেবে পাত সঞ্চালন, বাষ্পচাপ সৃষ্টি, অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যে অনেক সময় জল প্রবেশ করে, ভূ অভ্যন্তরের যেহেতু নেচারটা অনেকটা গরম প্রকৃতি, সেই তাপমাত্রাটা কী করে না ওই জলকে বাষ্পে পরিণত করে একটা ভেপার প্রেশার তৈরি করে অগ্নুৎপাত ঘটাতে সাহায্য করে থাকে। এদেরও প্রভাব তাই, মোটামুটি যে কোনো দুর্যোগ বা বিপর্যয়ের প্রভাবেই সেখানকার যে অঞ্চলে ঘটনাটি ঘটে সেখানকার জীবন এবং সম্পত্তির উপরে একটা ক্ষতিকর প্রভাব তো ফেলেই। দূষণ ঘটাচ্ছে, ভূমিকম্প হতে সাহায্য করছে, অর্থাৎ ভূমিকম্প পাশাপাশি ভূমিকম্প যেমন অগ্নুৎপাতের একটি কারণ, অগ্নুৎপাতও ভূমিকম্পের একটি কারণ। সুনামিও ঘটাচ্ছে, মানে এগুলো একে অপরের সাথে কম বেশি রিলেটেড। এই বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করো, তাহলেই মোটামুটি একে অপরের সাথে যে একটা পারস্পরিক যোগসূত্র রয়েছে সেটাকে তোমরা ধরতে পারবে। এরপর আমরা চলে আসি ভূমিরূপগত বিপর্যয়। আগেরটা ছিল ভূতাত্ত্বিক বিপর্যয়, অর্থাৎ যেগুলোর কারণ মূলত ভূ অভ্যন্তরীণ কারণ, যেটাকে আমরা এন্ডোজেনেটিক ফোর্স বলি। এখানে আমরা ভূমিরূপগত কারণ, যেটার কারণ হিসাবে বাইরের কোনো সোর্স থেকে মূলত কারণগুলির জন্য ভূমিরূপের যে পরিবর্তন হচ্ছে তার ফলে যে বিপর্যয় ঘটছে সেটাকে ভূমিরূপগত বিপর্যয় বলা হয়। প্রথমে যে বিষয় সেটা হচ্ছে ভূমিধস। আমরা দেখেছি যে পার্বত্য অঞ্চলে একটু ভারী বৃষ্টি হলে সেখানে কি হয়, পাহাড়ের ঢাল বেয়ে শিলা বা মাটির স্তূপ নিচের দিকে নেমে আসে, ভূমিধস ঘটায়। আমাদের ভারতের মধ্যে সবথেকে বেশি উত্তরের যে পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের যে পার্বত্য অঞ্চল সেখানে বেশি দেখা যায়। এই বিষয়টি মনে রাখবে, তোমাকে পরীক্ষায় এরকম প্রশ্ন দিতে পারে যে ভূমিধস ভারতের কোন অঞ্চলে সবথেকে বেশি লক্ষ্য করা যায় বলে 4টি অপশান দেওয়া থাকবে। উত্তর পূর্বে পার্বত্য অঞ্চল। এবারে স্পেসিফিক্যালি যে জায়গাগুলো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যেমন মণিপুর, মিজোরাম, এছাড়াও পশ্চিম হিমালয়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম, দাক্ষিণাত্যের মানে দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চল ভূমিধস দেখা যায়। ভূমিধসের কারণ হিসাবে প্রাকৃতিক কারণ, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ভূমিঢাল অংশে হঠাৎ করে তোমার যে শিলা এবং মাটির স্তূপের অবাধ পতন ঘটে, সেখানে ভূমিধস ঘটে, মানে ভূমিধসকে প্রভাবিত করে। শিলার প্রকৃতি, যদি শিলাটা নরম প্রকৃতির হয়, যদি পার্বত্য অঞ্চলে তোমার গাছ কেটে নেওয়ার ফলে মাটিগুলো আলগা অবস্থায় থাকে, তাহলে সেটাও কিন্তু একটা কারণ, সেটা অবশ্য মানবীয় কারণ। এছাড়াও ভূমিকম্প, যেমন অগ্নুৎপাত ও ভূমিকম্পের ফলেও দেখো সেখানকার পাহাড়ের ঢালের যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা সেটাকে নষ্ট করে দেওয়ার ফলেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে।
মানবীয় কারণ হচ্ছে অন্যতম একটি বিষয় ভূমিধসকে প্রভাবিত করার ক্ষেত্রে, যেমন বৃক্ষচ্ছেদন, যেটা একটু আগেই বলছিলাম যে পার্বত্য ঢালে গাছ কেটে নেওয়ার ফলে সেই গাছের শিকড়গুলো মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতো। যদি গাছটা কেটে নেওয়া হয় তাহলে শিকড়গুলো কী হয় না, পচে যায়, নষ্ট হয়ে যায়। তখন মাটির কণাগুলোর যে একে অপরের সাথে আটকে ছিল সেগুলো আলগা হয়ে যায়। একটু বৃষ্টির জল পেলেই সেটা সহজেই পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসতে থাকে। তাহলে বৃক্ষচ্ছেদন কিন্তু ভূমিধসকে প্রভাবিত করে। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে বৃক্ষচ্ছেদন কিভাবে ভূমিধস ঘটায়, ব্যাখ্যা করো। এই রকমভাবে তোমাদের 3-4টি বাক্যে বিশ্লেষণ করে লিখতে হবে। ঢালু জমিতে, অর্থাৎ পাহাড়ের যে ঢালু জমি সেখানে যে চাষ করা হয় সেটাকে ঝুম চাষ বলা হয়। যদি সেটা অবৈজ্ঞানিকভাবে করা হয়, সেই অবৈজ্ঞানিকভাবে ধাপ চাষ করার ফলে সেখানেও কিন্তু ভূমিধস ঘটাচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে নির্মাণ কাজ, অর্থাৎ পর্বতের উপরে যে মন্দির, বাড়িঘর, হোটেল, রাস্তা প্রভৃতি নির্মাণের ফলেও কিন্তু সেই অঞ্চলের যে স্থিতিস্থাপকতা, রাস্তার যে একটা কাঠিন্যতা, সেটা অনেকটা নষ্ট হয়ে যায় সেই পাহাড়ের ঢালে, যার ফলে সেটা ধসের একটা অনুঘটক হিসাবে কাজ করে। ধসের যে প্রভাব, একই প্রভাব অলমোস্ট কাছাকাছি, জীবন সম্পত্তির হানি ঘটায়, পরিবহনকে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ হঠাৎ করে ধরো পার্বত্য অঞ্চলে বেড়াতে গেছো, প্রবল বৃষ্টির ফলে পাহাড়ে ধস নেমে পাহাড়ের রাস্তাকে ব্লক করে দিয়েছে। তার মানে তোমাদেরকে সেখানে কয়েক ঘন্টা, কয়েক দিনও অপেক্ষা করতে হতে পারে যতক্ষণ না রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে। তার মানে একটা পরিবহনের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। কৃষি জমির উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যেমন ধরো খনি অঞ্চলে যদি ধস নামে, সেখানে কি হয় না, যেহেতু ওপরে চাষাবাদ হয়, যদি ধসের ফলে নিচের দিকে নেমে যায় তার মানে চাষের জমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পর্বত থেকে নেমে আসে শিলাস্তূপ নদী প্রবাহকে বন্ধ করে অনেক সময় বন্যার সৃষ্টি করে। যেমন তিস্তা নদীর 1968-এ যে বন্যা হয়েছিল, সেখানে ধস একটি নদীতে বন্যার কারণ হিসেবে বলা হয়েছিল। এরপরের বিষয়টা হচ্ছে হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাত মানে পার্বত্য ঢালে মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন বিপুল পরিমাণ হিমরাশি প্রচণ্ড গতিতে ওপর থেকে নিচের দিকে আছড়ে পড়ে, তাকে হিমানি সম্প্রপাত বা অ্যাভালাঞ্চ বলা হয়। এটি একটি আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়। দেখো এখানে বাম দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা তুষারের স্তূপ পুরো নেমে এসেছে। এরকম কোথায় দেখা যায়? নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে আল্পস, রকি, আন্দিজ পার্বত্য অঞ্চল, ভারতের পশ্চিম হিমালয়, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বিশেষ করে শীত ও বসন্তকালে এরকম ঘটে থাকে। যেমন জম্মু কাশ্মীরের কাশ্মীর ও গুরজ, কার্গিল, লাদাখ, হিমাচল প্রদেশের চাম্বা, লাহুল স্পিটি প্রভৃতি অঞ্চলে। তোমরা নিশ্চয়ই খবরটা শুনে থাকবে যে আমাদের ছন্দা গাইন, পর্বতকন্যা যাকে বলা হয়, তার মৃত্যুর কারণ হিসাবে এরকম হিমানি সম্প্রপাতকে ধরা হয়ে থাকে। যে প্রচুর একটা বিশাল পরিমাণে তুষার মাস এসে তুষার ঝড়ের প্রভাবে সেই তারা যখন পর্বত আরোহণ করছিলেন সেই সময় তাদেরকে চাপা দিয়ে দেয় এবং সেখানেই তাদের মৃত্যু ঘটে। তাদেরকে আর সেইভাবে খুঁজে পাওয়া যায়নি। কারণগুলো দেখো, শীতকালে ব্যাপক তুষারপাতের ফলে তুষার ক্ষেত্রে বরফ পিছলে গেলে এরকম হতে পারে। বসন্তকালের খাড়া ঢালে, কেন বসন্তকালের কথা বলা হচ্ছে না, যখন শীতকাল থাকে তখন সেটা জমাট বেঁধে থাকে। যখন বসন্তকাল শুরু হয় একটু একটু করে টেম্পারেচার বাড়ে, তখন বরফেরও গলন শুরু হয়, যার ফলে সেখানকার পরিবেশটা একটু পিচ্ছল প্রকৃতির হয়ে যায়। কারণ জলের উপস্থিতি সেই জায়গাটাকে অনেক বেশি পিচ্ছিল করে দেয়। বরফের উপর দিয়ে স্কি বা আইস স্কুটার চালানোর ফলে অনেক সময় পার্বত্য অঞ্চলে যারা স্কেটিং করে, যারা সেই অঞ্চলে বিভিন্ন যন্ত্র প্রয়োগের ফলে সেগুলো আলগা হয়ে যায়। তোমরা ক্লাস 10-এ গিয়ে হিমবাহ প্রসঙ্গে পড়বে। হিমবাহ গাত্রে অনেক সময় যে ফাটলগুলো তৈরি হয় সেগুলোকে বার্গসুন্ড বলা হয়। সেই বার্গসুন্ডের উপরে ধরো হালকা একটা ফাটল, তার উপরে যদি তুষার পড়ে, সেই ফাটলটাকে কী করছে না, একটা লোড, মানে তার পিছন দিকে একটা লোড দিচ্ছে, মানে একটা ভার দিচ্ছে। একটা সময় হবে ওই অঞ্চলটা পুরো বরফের স্তূপ সহ অংশটি পুরো ভূমির ঢালকে অনুসরণ করে নিচের দিকে নেমে আসতে থাকে। তখনও কিন্তু ওই বার্গসুন্ড থেকে
তোমার হিমানী সম্প্রপাত ঘটার একটা সম্ভাবনা তৈরি করে। এর প্রভাবে সেই অঞ্চলের পাহাড়ি অঞ্চলের যে রাস্তাঘাট সেটা অবরুদ্ধ হয়ে পড়ে, সেখানকার বাড়িঘর, বাঁধ, জলাধার, সেখানকার যে স্বাভাবিক উদ্ভিদ তাকে প্রভূত ক্ষতি করে, পার্বত্য যে গ্রামগুলো সেগুলো ব্যাপক জীবনহানি ঘটায় প্রভৃতি। এরপরের বিষয় হচ্ছে দাবানল বা ফরেস্ট ফায়ার। এটা প্রাকৃতিক কারণে যেমন হয়, আগেরকার দিনের আমরা দেখেছি যে প্রাকৃতিক কারণে মাঝে মধ্যেই দাবানল হতো। এখন দেখছি আমরা সম্প্রতি দেখলাম যে আমাজনের জঙ্গলে আগুন লেগে গেছিলো, তার একটি কারণ হিসাবে মানবীয় কারণ বলা হয়। সে যাই হোক, মোটামুটি যে কারণেই অরণ্যে আগুন লাগুক না কেন, যতটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে নিয়ন্ত্রণে আনাটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমরা জানি অরণ্যকে আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয়। যদি যেহেতু সে অরণ্য কী করে না, বিষাক্ত গ্যাসকে অ্যাবজর্ব করার তার একটা ক্ষমতা রয়েছে, সেই কারণে পরিবেশকে নির্মল করে। এই অরণ্য যদি নষ্ট হয়ে যায়, পরিবেশ যেমন দাবানলের ফলে দূষিত হবে, ঠিক তেমনি পরিবেশে যে সমস্ত দূষক পদার্থগুলো ভেসে বেড়াচ্ছে, যে সমস্ত দূষিত গ্যাসগুলো রয়েছে, তাদের উপস্থিতির মাত্রাটাও বাড়বে। ফলে জনজীবনের উপর একটা ক্ষতিকর প্রভাব দীর্ঘস্থায়ীভাবে চলে আসে, পরিবেশের অবনমন ঘটতে থাকে। সুতরাং এটি একটা ভয়ানক জৈব বিপর্যয় বলা হয়। দেখো, অর্গানিক ডিজাস্টার বলা হয়। জৈব মানে যেহেতু গাছপালা হচ্ছে একটা জৈব সম্পদ, তাদের নষ্ট হয়ে যাওয়া, সেজন্য এটাকে জৈব বিপর্যয় বলে। অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়, কারণ আমরা জানি অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে যে গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্ট রয়েছে, জায়গাটি যেহেতু রুক্ষ শুষ্ক জায়গা, সেই সংলগ্ন অঞ্চলে যে সমস্ত গাছপালাগুলো রয়েছে তার প্রান্তবর্তী অঞ্চলে সেখানে মাঝে মধ্যে ফরেস্ট ফায়ার দেখা যায়। এই কারণে অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। একটি বিষয় হচ্ছে, আমাদের এখানে দাবানলের বিপর্যয় খুবই কম, তবে সম্প্রতি কয়েক মাস আগে উত্তরাখণ্ডের একটি জায়গাতে দাবানলের ফলে অনেকটা অঞ্চলের গাছপালা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কারণ হিসাবে বনভূমির গাছপালা, বজ্রপাত বা উল্কাপাত, অরণ্যের অগ্নুৎপাতের ফলে অগ্নুৎপাতের যে জ্বলন্ত লাভা সেখান থেকেও দাবানল হতে পারে, শুকনো গাছপালার যে ঘর্ষণ সেখান থেকে হতে পারে। আর এইটি হচ্ছে একটি কারণ। দেখো, মানুষের দ্বারা অগ্নিসংযোগ, অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে আগুন লাগায় জমিটাকে পরিষ্কার করবার জন্য, বা পাহাড়ের ঢালে যখন ধাপ কেটে চাষ করে তখনও মানুষ সেখানে গাছপালায় আগুন লাগিয়ে সেটাকে পুড়িয়ে ছাই তৈরি করে জমির সাথে মিশিয়ে দেয়। সেই করতে গিয়েও অনেক সময় অরণ্যে আগুন লেগে যায়। অরণ্য সংলগ্ন জনবসতির অগ্নিকাণ্ডের জন্য সেখানে দাবানল অনেক সময় ঘটে থাকে। মোটামুটিভাবে এই অংশ পর্যন্ত তোমাদের আজকের পড়া থাকবে। তোমরা প্রত্যেকটি যে দুর্যোগ এবং বিপর্যয় প্রসঙ্গগুলোর তাদের যে সম্ভাব্য কারণ এবং তাদের অবস্থান, বিশেষ করে ভারতের রেসপেক্টে তাদের অবস্থানগুলো খুব ভালো করে খুঁটিয়ে জানবে এবং তাদের যে কারণগুলো সেগুলোকে বিশ্লেষণ করবে, কারণ এগুলো তোমাদের পরবর্তীকালে ভীষণভাবে হেল্পফুল হবে। এই বিষয়গুলো আরও গভীরভাবে ভাবতে তোমাদের সাহায্য করবে। খুব ভালো করে এই অংশটা তোমরা তৈরি করো। এই জায়গা থেকে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো হয় সেগুলোকে খাতায় লিপিবদ্ধ করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো।